কলকাতায় হোটেলে আগুনে নিহতদের ময়নাতদন্ত হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে। ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধর ঘোষণা ট্রাম্পের। তেহরানকে সাহায্যকারী দেশগুলোও ক্ষতির মুখে পড়বে বলে হুঁশিয়ারি। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্ব, বন্যায় ভাসছে পাকিস্তান ও ভারত। চীন ও পেরুতে ভূমিধস, দাবানলে পুড়ছে পর্তুগাল ও স্পেন। স্বাগত বিশ্বযোগে, আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। প্রধান শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। কলকাতার হোটেলে আগুনে নিহত 7 বাংলাদেশি ময়নাতদন্ত হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ময়নাতদন্তের পর এই মরদেহগুলো দেশে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশনার। এবং এই ঘটনায় হোটেলের এক পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরও দুজনকে। তবে এখনও হদিস মেলেনি হোটেল মালিকের। অন্যদিকে বাংলাদেশি পর্যটকরা নিজেদের নিরাপত্তা নিয়ে রয়েছেন উৎকণ্ঠায়। কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তী পাঠানো তথ্য এবং ছবিতে শারমিন স্বপ্নার প্রতিবেদন। কলকাতায় আবাসিক হোটেলে আগুন লেগে প্রাণহানির পর নড়েচড়ে বসেছে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা ছাড়াও রাজ্যটির বিভিন্ন জেলার আবাসিক হোটেলগুলোর নিরাপত্তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে পুলিশ ও দমকল কর্মীরা। এদিকে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ মর্গে চলছে নিহতদের ময়নাতদন্ত। ময়নাতদন্তের পর মরদেহ দেশে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। অন্যদিকে কলকাতায় থাকা বাংলাদেশি পর্যটকরা পড়েছেন উৎকণ্ঠায়। আতঙ্কে আছেন দেশে থাকা তাদের পরিবারও। এরই মধ্যে বহু পর্যটক হোটেল পরিবর্তন করে নিরাপদ আশ্রয়ে গেছেন। খুব খারাপ লাগতেছে ভাই, আমার বাংলাদেশি ভাই ওই চিকিৎসার জন্য আসছে চিকিৎসার জন্য বাঁচার জন্য গেল, ওটা জালে পুড়ে গেল, একটা খারাপ লাগবে না? হোটেলগুলোর অবস্থা নোংরা অনেক মানে আগুন টাগুন লাগলে বেরোবার ব্যবস্থা না আগুন টাগুন লাগলে ওখানে মোয়া হয়ে যাবেন, যেখানে আছে ওখানে মোয়া হয়ে যাবেন। আমরা তো আসছি ট্রিটমেন্টের জন্য না, আমাদেরকে তারা তো ভিসা দিয়েছে, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আসার জন্য। তারা যদি আমাদেরকে ভালো মতো না দেখে তাহলে তো আমাদের এখানে এসে কোনো লাভ নাই। বুধবার ভোররাতের আগুনের ঘটনায় আবু জাফর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। তবে হোটেলটির মালিক বীরেশ্বর মিত্রের এখনো কোনো সন্ধান পায়নি পুলিশ। শারমিন স্বপ্না, ৭১। এ নিয়ে আরও বিস্তারিত আমরা জানতে চাই। সকাল থেকে এই বিষয়ে নজর রাখছেন, ধাপে ধাপে কথাও বলছেন কলকাতা থেকে আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। আরও একবার যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, এর আগে কথা হচ্ছিল এবং আপনি বলছিলেন ভারতীয় যে সময় বেলা 12টা নাগাদ আসলে ময়নাতদন্তের আপডেট জানা যাবে। নতুন কোনো তথ্য এসেছে কিনা, ময়নাতদন্তের আপডেট হয়েছে কিনা? কারণ মরদেহের স্বজনরা আসলে বাংলাদেশে অপেক্ষা করছেন, তাদের জন্য কি বার্তা পাওয়া গেল? এবং একটা তালিকা হয়েছে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর, তদন্ত কমিটি কিছু জানাতে পেরেছে কিনা সে বিষয়ে? বাংলাদেশি এই 9 মৃতের দেহের ময়না তদন্ত, এবং এই ময়না তদন্ত সমাপ্ত হওয়ার পর তার যে রিপোর্ট, সেই রিপোর্ট তৈরি হবে। সেই রিপোর্ট সহ দেহ তুলে দেওয়া হবে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন কর্তৃপক্ষের হাতে। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন কর্তৃপক্ষ সেই দেহ নিয়ে বাংলাদেশে তার স্বজনদের হাতে তুলে দেবেন, এমনটা পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ ডেপুটি হাই কমিশন সূত্রের খবর। এর পাশাপাশি যেটা পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতা পুলিশ, কলকাতা পৌরসভা সংস্থা থেকে যেটা জানা গেছে, যে কলকাতা শহরে মোট কিন্তু 1200 হোটেল এরকম চিহ্নিতকরণ করা হয়েছে, এবং রাতভর কিন্তু চলেছে এই চিহ্নিতকরণ, কাদের কেমন পরিকাঠামো আছে তা দেখার। এবং আমি আপনাকে যদি একটু বাস্তব চিত্রটা দেখি, বাইরে থেকে দেখা যায় যে ঝাঁ চকচকে হোটেল, কিন্তু পিছন দিকটা আমরা যদি দেখি তাহলে এই যে ছবিটা দেখাচ্ছি এরকম অবস্থা। এবং এই আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক কিন্তু ঢিলছুড়া দূরত্ব, রাস্তার দুই দিকে কিন্তু অসংখ্য হোটেল আছে, এবং এই চত্বরে শতাধিক হোটেল আছে যেগুলোর অবস্থা খুবই খারাপ। তো স্বাভাবিকভাবে পুলিশ কিন্তু একটা তদন্ত কমিটি তৈরি করেছে। একদম, এবং এটা সত্যিকার অর্থে একটা বিস্ময়কর ব্যাপার। কারণ বাইরে থেকে ঝাঁ চকচকে এবং পেছন দিক থেকে আসলে আপনি দেখাচ্ছিলেন রীতিমতো ধ্বংসস্তূপের মতো থাকা আসলে এই ভবনগুলো। তদন্ত কর্মকর্তারা নিশ্চয়ই সেগুলো দেখছেন। আপডেট পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা জেনে যেতে পারবো নিশ্চয়ই। সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী যুক্ত হয়েছিলেন, কলকাতা থেকে বলছিলেন।
ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরানকে সহযোগিতাকারী দেশগুলোকেও বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদিও ট্রাম্পের এমন ঘোষণাকে ইরানের ওপর চাপ সৃষ্টির একটি ব্যর্থ চেষ্টা বলছে তেহরান। অন্যদিকে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ভূখণ্ড দাবি করেছে ইরান। অরিসুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে কয়েক মাস ধরেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চলছে। সামরিক সংঘাত, পাল্টাপাল্টি হুমকি এবং কয়েক দফা নিষেধাজ্ঞার পর এবার ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক চাপের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের অর্থনীতি ধ্বংস করার জন্য নজিরবিহীন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তার দাবি, এর আগে কোনো দেশের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়নি। এই অভিযান চলাকালে কোনো দেশ যদি ইরানকে সহায়তা করে তবে সেই দেশকেও কঠোর অর্থনৈতিক ক্ষতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। এজন্য মিত্র দেশগুলোকে পাশে থাকার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের এমন ঘোষণাকে কটাক্ষ করেছে ইরান। ট্রাম্পের বক্তব্যকে অতিরঞ্জিত বলে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, অতীতের নিষেধাজ্ঞাও ইরানের অর্থনীতিতে কোনো পরিবর্তন আনতে পারেনি, এখনো পারবে না। এমন ঘোষণাকে ইরানের উপর চাপ সৃষ্টির ব্যর্থ চেষ্টা বলছে তেহরান। মধ্যপ্রাচ্যে একটি নতুন আঞ্চলিক ব্যবস্থার সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, বিদেশি পরাশক্তিগুলো এই অঞ্চলে তাদের প্রভাব হারাচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে সম্মান নিয়ে সরে পড়ার পথ খুঁজছে বলেও মন্তব্য করেন ইরানের এই শীর্ষ কর্মকর্তা। এদিকে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে ঘোষণার পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ক্যালিফোর্নিয়াকে ইরানের নতুন ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। ভারতে অবস্থিত ইরানি দূতাবাসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এমন দাবি করা হয়। অন্যদিকে গত 20 জুলাই থেকে এখন পর্যন্ত সৌদি আরবের 8টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এছাড়া 50টির বেশি জাহাজকে গতিপথ পরিবর্তনে বাধ্য করা হয়েছে বলেও দাবি করেছে তারা। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি হুতিরা। অরিসুল ইসলাম, 71। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধ আরও কঠোর হওয়ায় তেহরানের ধৈর্য ফুরিয়ে আসছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক আব্বাস খামায়ার। তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে অথবা দুই দেশের মধ্যে চলমান এই পরিস্থিতি আরও দীর্ঘ হলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে। এমন সংঘাতের প্রভাব কেবল আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক পর্যায়েও পৌঁছাতে পারে বলে জানান তিনি। তার মতে, বর্তমান পরিস্থিতিতে ইরানের ধৈর্যের সীমা ক্রমেই সংকুচিত হয়ে আসছে এবং যে কোনো ভুল পদক্ষেপ বড় ধরনের সংঘাতের সূত্রপাত করতে পারে। শোনেবে বলছিলাম, প্রকৃতির ভয়াবহ রূপ দেখছে এখন গোটা বিশ্ব। পাকিস্তান এবং ভারতের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিতে বন্যা হয়েছে, ডুবে গেছে ঘরবাড়ি আর রাস্তাঘাট। অন্যদিকে চিলুয়ার পেরিতে অতিবৃষ্টিতে ভূমিধস হয়েছে। আর ইউরোপে পর্তুগাল এবং স্পেনে ভয়াবহ দাবানলে পুড়ছে হাজার হাজার হেক্টর বনভূমি। অরিসুল ইসলামের আরও একটি রিপোর্ট। বিশ্বজুড়ে একের পর এক দুর্যোগে বিপর্যস্ত জনজীবন। টানা মৌসুমী বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে নগরীর বিভিন্ন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। বৃষ্টিতে লাইন আল্লাহ নদীর পানি বাড়তে থাকায় সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। ভয়াবহ এই বৃষ্টিতে শাহজাদ শহরে এখন পর্যন্ত কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হিসেবে চলতি বর্ষা মৌসুমে দেশ জুড়ে দুর্যোগে প্রাণ গেছে 1.5 শতাধিক মানুষের। আহত হয়েছেন 450-র বেশি মানুষ। বন্যা কবলিত ভারতের উড়িষ্যাও সবশেষ বন্যায় 6 জেলার 1300-র বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভদ্রক জেলা। জেলার ধামনগরে পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, কৃষিজমি ও সড়ক। বন্ধ করে দেয়া হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে খোলা হয়েছে ত্রাণ শিবির। এদিকে প্রবল বৃষ্টি ও ভূমিধসে চিলির তোকোপিয়া অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। স্থানীয় কর্তৃপক্ষের হিসেবে প্রায় 60% বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পেরুতে প্রবল বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে কয়েকটি সড়ক। পর্যটকদের অন্যতম আকর্ষণ মাচু পিচুতে যাওয়ার ট্রেকিং রুটও বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এছাড়া একাধিক এলাকায় নদীর পানি উপচে পড়ায় ভূমিধসের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে প্রকৃতির আরেক ভয়াবহ রূপ দেখা যাচ্ছে ইউরোপে। ভয়াবহ দাবানলে জ্বলছে পর্তুগালের উত্তরাঞ্চল। আরোকা ও তোরে দে মাকোরভো এলাকায় আগুন নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছেন 1200-র বেশি দমকল কর্মী। এরই মধ্যে দুই অঞ্চলের 3500 হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। দাবানলের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে স্পেনেও। দেশটির কাসেরেস প্রদেশের লাস উর্দেস এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। ঝুঁকিপূর্ণ গ্রামগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 700 মানুষকে। ইউরোপীয় ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের হিসেবে এখন পর্যন্ত দেশটিতে প্রায় 2,76,000 হেক্টর এলাকা পুড়ে গেছে। অরিসুল ইসলাম, একাত্তর। শোনেবা বলছিলাম, কেনিয়ায় একটি পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 7 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 5 জন মার্কিন নাগরিক এবং ইকুয়েডরের গোয়েন্দা প্রধান মিশেল সেন্সি কোটুঙ্গি রয়েছেন। বুধবার স্থানীয় সময় সকালে সাম্বুরু কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে। কেনিয়ার সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে হেলিকপ্টারটি উত্তর কোরিয়ার জনপ্রিয় বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা লোসাইবার উদ্দেশ্যে যাচ্ছিল। সাম্বুরু কাউন্টিতে পৌঁছালে 7 আরোহী নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ইকুয়েডরের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, এই দুর্ঘটনায় তাদের গোয়েন্দা প্রধান এবং তার স্ত্রী স্টেফানি হলিহান নিহত হয়েছেন। 2024 সাল থেকে ইকুয়েডরের ন্যাশনাল ইন্টেলিজেন্স সেন্টারের প্রধান ছিলেন সেন্সি কোটুঙ্গি। তিনি প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোরার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। প্রথমবারের মতন যুক্তরাষ্ট্রের বোর্ড সরকারি ঋণের পরিমাণ $40 লাখ কোটি ছাড়িয়েছে। দেশটির ট্রেজারি বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির ব্যয় এবং ঋণের সুদ পরিশোধের খরচ দ্রুত বাড়লেও কর থেকে সরকারের আয় এই তুলনায় বাড়ছে না, এমনটাই জানিয়েছে ট্রেজারি বিভাগ। ফলে যুক্তরাষ্ট্রে বড় ধরনের আর্থিক সংকটের আশঙ্কা নতুন করে জোরালো হয়েছে। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের নতুন নতুন খবর এবং বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগে আবারও হাজির হব আগামীকাল ঠিক সকাল 9:30টায়। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তর ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।